আসসালামু আলাইকুম। চলে এসেছি পরিতোষ বারইয়ের ভালোবাসার নিমন্ত্রণ পর্ব ৩ নিয়ে। রোগীর মাথায় জল দেয়া অতি জরুরি। মাথায় ব্যান্ডেজ, কি করে জল দেয়া যায়? দাদু, টুকরো কাপড় ভিজিয়ে কপালে দেয়া যেতে পারে। এই তো ডাক্তারের মতো কথা, দ্রুত কাজে লেগে পড়ো। শ্রাবণী কাপড়ের টুকরো ভিজিয়ে মাথায় দেয়, একটু পরে পাল্টিয়ে আবার দেয়। নির্মল রায় পাশে বসে থাকে। এভাবে ঘণ্টাধিককাল অতিবাহিত হওয়ার পর পথিকের জ্ঞান ফেরে। বলে, জল জল। নির্মল রায় জল এনে খাইয়ে জিজ্ঞেস করে, এখন কেমন বোধ করছেন? ভালো। এ কথা বলে পথিক আবার সেন্সলেস হয়। নির্মল রায় গভীরভাবে কিছু চিন্তা করছে। তার স্বভাবটাই এমন, রোগী রোগকে নিজের মতো করে চিন্তা করে, যথাসম্ভব কম ওষুধ ব্যবহার করার চেষ্টা করে। তার ধারণা মানসিক প্রশান্তিটাই আসল। রোগীকে মানসিক শান্তি প্রদান করতে পারলে রোগ অর্ধেকটাই সেরে যায়। তার যত প্রকার শান্তিদায়ক ওষুধ তিনি ব্যবহার করেন। নির্মল রায় ভাবনার গভীর সাগর হতে তীরে এসে বলে, শ্রাবণী, ওর জন্য স্যুপ তৈরি করো, যত দ্রুত সম্ভব খাইয়ে দাও। আচ্ছা, ওর কোনো পরিচয় পাওয়া গেছে? দাদু, আমি পরিচয় পেতে চেষ্টা করিনি। ওনার বাড়ির লোকজন চিন্তা করবে, তাদেরকে খবরটা জানানো প্রয়োজন। কি করতে চাচ্ছ? আচ্ছা দিদিমণি, দেখো তো ওর মানিব্যাগে কোনো ঠিকানা পাওয়া যায় কি না। একজন পুরুষ মানুষের পকেটে হাত দেওয়ার কথায় শ্রাবণী লজ্জা অনুভব করে। শ্রাবণী বলে, তুমি বের করো। নির্মল রায় শ্রাবণীর সমস্যা আঁচ করতে সক্ষম হয়। তিনি বলেন, শ্রাবণী, তুমি মেয়ে মানুষ, এ কথা দিবালোকের মতো সত্যি, কিন্তু তুমি একজন ডাক্তার, এ কথাও প্রাতঃসূর্যোদয়ের মতো সত্যি। তোমার এত সাধারণ কারণে লজ্জা অনুভব শোভা পায় না। অসুস্থ মানুষ তোমার রোগী, সে পুরুষ অথবা মহিলা, সে পরিচয় অবান্তর। তুমি ডাক্তার, রোগীর সেবা করাই তোমার ধর্ম। তুমি সেবা করবে রোগের, তুমি পকেটে হাত দেবে একজন রোগীর, কোনো পুরুষের নয়। দাদু, আই অ্যাম সরি ফর মাই কমেন্টস। শ্রাবণী আহত পথিকের পকেট থেকে মানিব্যাগ বের করে নির্মল রায়ের হাতে দেয়। নির্মল রায় ব্যাগ খোলে। ভেতরে বেশ পরিমাণ টাকা, আর তেমন কিছু নেই। নির্মল রায় হতাশ হয়ে বলে, ব্যাগে তো টাকা ছাড়ার কিছুই দেখছি না, কি করা যায় বলো তো? দাদু, গাড়িতে খোঁজ করলে কিছু একটা পাওয়া যেতে পারে। থ্যাংক ইউ দাদু, আসলে তোমার উপস্থিত বুদ্ধি এত যার সমাদর বোধ হয় আমি করতে পারবো না। আচ্ছা দাদু, তুমি এত সিরিয়াস বিষয়ের মাঝে রসিকতা করো কি করে? বলতে পারো আমি ইচ্ছে করেই এটা করি। রসিকতা করলে মন হালকা হয়, ব্রেন ভালো কাজ করে, তা আমি অনেক আগে থেকেই অবগত আছি। এমন কঠিন সময় তুমি কি করে রসিকতা মাথায় আনো? উত্তর অতি সাধারণ, মনে আনা অতি সহজ। তুমি চেষ্টা করো, তুমিও পারবে। মানুষ চেষ্টা করলে অবশ্যই সফল হয়। তবে একটা কথা খেয়াল রাখবে, রসিকতা করতে গিয়ে মূল ঘটনা ফেলে রসিকতায় ডুবে না যাও। দাদু, গাড়িতে যাবে না? রাত বেড়ে যাচ্ছে। হ্যাঁ যাব, তুমি ওনার জন্য স্যুপ তৈরি করো, আমি গাড়িতে খোঁজে আসি। শ্রাবণী স্যুপ তৈরি করে এনে আহত পথিককে খাওয়াতে থাকে। একজন মা যেমন তার বাচ্চাকে হাঁটুর উপর পরম যত্নে মাথাটি তুলে দুধ খাওয়ায়, শ্রাবণী তেমনি আহত পথিককে স্যুপ খাওয়াচ্ছে। পথিক খাচ্ছে, চোখ খুলছে না, কথা বলছে না। অর্ধেক স্যুপ খাওয়ার পর আর মুখে নিচ্ছে না। শ্রাবণী আরও কয়েকবার ব্যর্থ চেষ্টা করে। নির্মল রায় ঘরে ঢোকে। দাদু, কিছু পেলে? তেমন কিছু পাওয়া গেল না, একটা ছবি পাওয়া গেছে, যা ওনার নিজের, পেছনের নাম সই করা, রবি হালদার। কোনো লাভ না হলেও অন্তত ভদ্রলোকের নামটা জানা গেল। দাদু, আর কোনো কিছু? না, পাওয়া গেল না। তাহলে তো খুব ঝামেলায় পড়া গেল। কোনো ঝামেলা নেই, ভদ্রলোক সুস্থ হলে বাসার ঠিকানা বলতে পারবে, তখন না হয় ব্যবস্থা করা যাবে। দাদু, অর্ধেক স্যুপ খাইয়েছি, আর মুখে নিচ্ছে না। অসুবিধে নেই, এই ওষুধগুলো খাইয়ে দাও, আশা করি ঠিক হয়ে যাবে। শ্রাবণী ওষুধগুলো খাইয়ে দেয়। নির্মল রায় শ্রাবণী রাতের খাবার গ্রহণ করে। শোয়ার আগে শ্রাবণী আহত পথিকের নিকট আসে, গায়ে হাত দেয়, হাত পুড়ে ওঠে। আবার জ্বর উঠেছে। শ্রাবণী নির্মল রায়কে ডাকে, নির্মল রায় জ্বর মাপে। আশ্চর্য হয়, এমন হওয়ার তো কথা নয়। তার ডাক্তারি জীবনে এমন অস্বাভাবিক ঘটনা আর ঘটেনি। দাদু, কিছু বুঝতে পারলে? কিছুই বুঝতে পারছি না, এমনটি হওয়ার কথা নয়। আচ্ছা শ্রাবণী, তোমার কি মনে হয়?
দাদু, তুমি আমার চেয়ে বয়সে বড়, বিদ্যায় ভারী, অভিজ্ঞতায় সমৃদ্ধ। তুমি কিছু বুঝতে পারছো না, আমি কি করে বুঝবো? কে কি পরিমাণ বড় তা হিসেবের প্রয়োজন। অনেক বিদ্যাধারী সর্বদা সঠিক কথা বলে না। বয়সের অভিজ্ঞতায় বড় হলেই সব আমার চোখে সব ধরা পড়বে এমন কোনো কথা নেই। আমি তোমাকে প্রশ্ন করছি, পারো তো উত্তর দাও, নতুবা মৌন থাকো। নির্মল রায় মনঃক্ষুণ্ণ হয়। শ্রাবণী বুঝতে পারে নির্মল রায় এমন করে কখনো কথা বলে না। শ্রাবণী প্রশ্নবিদ্ধ চোখে নির্মল রায়ের দিকে তাকিয়ে রইল। দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে। নির্মল রায় চিন্তায় মগ্ন। শ্রাবণী অস্থির চিত্তে তার দিকে তাকিয়ে আছে। প্রশ্ন করবে কিনা বুঝে উঠতে পারছে না। আরও কিছু সময় অতিবাহিত হওয়ার পর নির্মল রায় শান্ত দুটি চোখ মেলে শ্রাবণীর দিকে তাকায়। শ্রাবণী আগ্রহ নিয়ে তার দিকে তাকিয়ে আছে। শ্রাবণী কোনো কুল কিনারা করতে পারছে না। এখন কি করব? এখন একমাত্র ওষুধ মাথায় জলপট্টি দেয়া। আগে জ্বর কমানো প্রয়োজন। শ্রাবণী আহত পথিকের মাথা জলপট্টি দিচ্ছে। অদূরে চেয়ারে বসে আছে নির্মল রায়, তা অবলোকন করছে। কারো মুখে কোনো কথা নেই। রোগীর অবস্থা আশঙ্কাজনক। নির্মল রায়ের মুখ দেখে তা সহজেই অনুমেয়। রাত 2টো বাজে। নির্মল রায় চেয়ার ছেড়ে রোগীর গায়ে হাত দেয়। জ্বর পড়ে গেছে। শ্রাবণী আর জলপট্টি দিতে হবে না, ওর গায়ের জ্বর কমে গেছে। শ্রাবণী হাত মুছে রবির গায়ে হাত দিয়ে অনুভব করে গায়ে জ্বর নেই। দাদু, ওর জ্ঞান ফিরবে না? বুঝতে পারছি না। উনি এভাবে থাকুক, সকাল অবধি দেখি, তারপর ব্যবস্থা নেওয়া যাবে। দুজনে উঠে যে যার রুমে গিয়ে শুয়ে পড়ে। দরজায় কড়া নাড়ার শব্দে শ্রাবণীর ঘুম ভাঙে। ঘুম জড়ানো কণ্ঠে বলে, কে? দিদিমণি, আমি কলি। কি হয়েছে? দরজা খুলুন, বাইরে পুলিশ। পুলিশের কথা শুনে শ্রাবণী অতি দ্রুত বিছানা ত্যাগ করে দরজা খোলে। দিদিমণি, সারা বাড়ি পুলিশ ঘিরে রেখেছে। পুলিশ আমাদের বাড়ি ঘিরে রেখেছে কেন? আজ এই পর্যন্তই। পরবর্তী পর্ব শেয়ার করা হবে অতি দ্রুতই। আল্লাহ হাফেজ।